আর কি তথ্য তুলে ধরা হয়েছে এবার সেটাও দেখাবো। দেখুন, কৌশলগত বেশ কিছু উদ্দেশ্য রয়েছে। কি? সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের পদত্যাগে বাধ্য করা, সেনাবাহিনীর সম্পূর্ণ পুনর্গঠন বাস্তবায়ন করা, অভ্যন্তরীণ অসন্তোষ এবং অভিযোগকে প্রকাশ্যে বিদ্রোহে রূপান্তরিত করা, চূড়ান্ত পর্যায়ে তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তনকে সহজতর করা। এই রকম বেশ কিছু কৌশলগত উদ্দেশ্য এর পেছনে রয়েছে। এখান থেকে দুটো প্রশ্ন দাদা খুব স্বাভাবিকভাবে উঠে আসে। একটা হচ্ছে, জেনারেল ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে যে একটা কিছু চলছে সেটা তো অনেক দিন ধরেই চলছে। আর 2 নম্বর হচ্ছে, তারেক রহমানের কি বাংলাদেশে প্রত্যাবর্তন করাটা এতটা সহজ হবে এই মুহূর্তে দাঁড়িয়ে? এইটা কিন্তু একটা খুবই ইন্টারেস্টিং একটা ঘটনা। সেটা হচ্ছে যে তারেক রহমানের প্রত্যাবর্তনের জন্য যদি এই রেভলিউশন ফ্রন্টটা কাজ করবার একটা অনেকগুলো ঘটনার মধ্যে একটা মিশন তারা রেখে রাখে, তাহলে তো এইটা খুবই সুনিশ্চিত যে তারেক রহমানের বাংলাদেশে ফেরার ব্যাপারে কোনো একটা বাধা রয়েছে যেটার সাথে সেনাবাহিনী রিলেটেড বলে কল্পনা করছে। তা না হলে সেনাবাহিনীর ফ্রন্টে কেন এই আলাপটা হবে? বাট আমি কিন্তু এটা মনে করি না। কিন্তু সাম্প্রতিক যে ডেভেলপমেন্টটা হয়েছে, এই যে দেখেন, খেয়াল করেন, এই গ্রেফতার, এই 2জন সোলজারকে গ্রেফতার, তারপরে এই ঘটনাটা যখন প্রকাশিত হয়ে যায়, ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে যে তারেক রহমানকে কিন্তু তার একটা মামলা ঝুলেছিল 21 আগস্টের গ্রেনেড হামলা মামলা, যেটাতে তাকে আপনার খালাস দেওয়া হয়েছে। এবং তারেক রহমানের যে খুবই ক্লোজ একজন রাজনৈতিক কর্মী ডক্টর জাহিদ, সম্ভবত আমি ভুল না করে থাকলে ড্যাবের তিনি মনে হয় সভাপতি বা প্রেসিডেন্ট বা প্রধান, তিনি বলেছেন যে তারেক রহমান আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে বাংলাদেশে ফিরবে। এখন এই জিনিসটা একটা দেখার বিষয়, যদি তারেক রহমান 2 থেকে 3 সপ্তাহের মধ্যে বাংলাদেশে ফেরে বা তার যদি কোনো ধরনের এখানে প্রবলেম না থাকে, তার সমস্ত মামলা যদি সরিয়ে নেওয়া হয়, কখনো তাকে খালাস, কখনো তাকে অব্যাহতি দেওয়া, তাহলে গত 1 বছর ধরে অর্থাৎ 5ই আগস্টের পরে তারেক রহমান যে লন্ডনে অবস্থান করছে, যুক্তরাজ্যে অবস্থান করছে, সেটার কারণটা এখনো খুবই সন্দেহজনক এবং খুবই ডুবিয়াস যে কেন তিনি অবস্থান করছেন যদি সবকিছু অনুকূলে হয়। এখানে একটা ব্যাপার খুবই পরিষ্কারভাবে কথিত আছে এবং আমি এই আস্তাক বাংলার অনুষ্ঠানেই একটা পর্বে আমি পরিষ্কারভাবে বলেছিলাম যে আমার কাছে স্ট্রং ইন্টেল আছে। স্ট্রং ইন্টেল, আমি আবার বলছি, 6 থেকে 7 সপ্তাহ আগে একজন 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 ভদ্রলোক, তিনি আমেরিকান, যেই 2জন খুবই গুরুত্বপূর্ণ এই 5ই আগস্টের পেছনে, এই মেট্রিকুলার ডিজাইনের পেছনে অন্যতম গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, তার নাম হচ্ছে ম্যাথিউ বে। তিনি এই মুহূর্তে ম্যাথিউ বে খুব সম্ভবত তাকে ট্রান্সফার করে তিনি ইন্দোনেশিয়া কিংবা আফগানিস্তানে মনে তাকে ট্রান্সফার করা হয়েছে। সিআইএ এর কাভার এজেন্ট ছিল ম্যাথিউ বে। ম্যাথিউ বের বরাত দিয়ে আমি একটা তথ্য জানি যে ম্যাথিউ বে পরিষ্কারভাবে বলেছে যে বিএনপি রাজনীতি করতে পারে, ইলেকশনে আসতে পারে, কিন্তু তারেক রহমানের ব্যাপারে তার একটা ভয়ঙ্কর রকমের অনীহা আমেরিকা দেখিয়েছে। ফলে এই যে আমেরিকা অনীহা দেখানো, এই ঘটনাকে কেন্দ্র করেও কিন্তু একটা ব্যাপার হয় যে তারেক রহমানের দেশে আসার ব্যাপারে কোনো না কোনো ভাবে একটা এমবার্গো কোনখান থেকে আছে, যদিও আমি ব্যাপারটা ক্লিয়ার না। কিন্তু তাকে দেশে ফেরানোর একটা উদ্যোগ নেওয়া হচ্ছে। আমরা এই আলোচনাটা চালিয়ে নিয়ে যাব, তবে এর পাশাপাশি আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা একটু নজর রাখতে চাইবো গোয়েন্দা রিপোর্টে আর কি কি তথ্য তুলে ধরা হয়েছে, আর কি বলা হয়েছে সেটাও আপনাদের দেখাবো। তবে পাশাপাশি আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে সরানোর জন্য বহুদিন থেকেই কিন্তু একটা ভেতরে ঘোট পাকছে, তাকে সরানোর চেষ্টা হচ্ছে, দেশ থেকে বের করে দেবার, এমনকি তাকে গ্রেফতারও করা হতে পারে, এরকম নানা খবর কিন্তু বারবার সামনে উঠে এসেছে। তাহলে এবার ওয়াকার কি করবেন? তিনি কি তাহলে ভারতের মুখাপেক্ষী হবেন? আর কি ইন্টেলিজেন্ট রিপোর্টে কি উঠে এসেছে, গোয়েন্দা রিপোর্টে আর কি উঠে এলো, 3 নম্বর প্লেটটা একটু দেখাতে বলবো। এখানে বলা হচ্ছে যে একটা ঝুঁকি রয়েছে। কি ঝুঁকি রয়েছে? বিদেশি সম্পৃক্ততা রয়েছে, আইএসআই যুক্ত উচ্চ অভ্যন্তরীণ অসন্তোষ রয়েছে, প্রকল্প পরিকল্পনা রয়েছে, বিআরএসএফ গঠন এবং সামগ্রিক হুমকি। আমি এই জায়গাটা দাদা আপনার কাছ থেকে একটু বোঝার চেষ্টা করবো যে এখানে যে ঝুঁকিগুলোর কথা বলা হয়েছে কিসের উপর ভিত্তি করে এবং এই ঝুঁকিটা কি? এখানে যেমন ফরেন ইনভলভমেন্ট যেটা বলা হয়েছে আইএসআই এই আর্মির ভেতরে, আমি আপনাদেরকে এর আগে তথ্যটা দিয়েছিলাম যে সিলেটের যেই প্যারা কমান্ডো যেই তাদের জায়গাটা আছে, অফিস আছে, সেই জায়গাতে আইএসআই এর অফিস তৈরি করা হয়েছে এবং এটা খুবই নিশ্চিতভাবে আমার কাছে গোয়েন্দা সংস্থারই থেকেই এই রিপোর্টগুলো এসেছে। এবং পরবর্তী সময়ে রংপুরে আপনারা জানেন
যে আপনার একটা আইএসআই অফিস করা হয়েছে। সাম্প্রতিক সময় কিন্তু এগুলোর অনেক প্রমাণ দেখা দিয়েছে ওই অঞ্চলগুলোতে, কিংবা ভারতের নর্থার্ন ইস্টার্ন সাইডে যে অপারেশন গুলো আমরা দেখতে পাচ্ছি, যে অস্থিতিশীলতা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু একেবারে পরিষ্কার। আমি বারবারই বলেছি যে তারা এখানে ঘাঁটিটা করছে আর কি ভারতকে কেন্দ্র করে। ফলে আপনি যদি এইগুলাকে আমলে নেন, অর্থাৎ আইএসআই এর অফিস বাংলাদেশের ক্যান্টনমেন্ট গুলোতে আছেন, তাহলে আপনার কাছে কিন্তু প্রথম পয়েন্টটা বুঝতে কঠিন হওয়ার কথা না যে ফরেন ইনভলভমেন্টটার এই যে ঝুঁকিটা। এখন আইএসআই এর ব্যাপারে বাংলাদেশ সেনাবাহিনী কি আসলে কিছু করার ক্ষমতা রাখে এই মুহূর্তে? তারা কি আইএসআই কে আসলেই রিমুভ করবার বা তাদেরকে সরে যাবার বা তারা এখানে কাজ না করবার ব্যাপারে কোনো ধরনের হস্তক্ষেপ বাধা প্রদান কি করতে পারে? ফলে স্বাভাবিকভাবে এই জায়গাটাকে একটা উচ্চতর ঝুঁকি হিসেবে বিবেচনা করা হয়েছে। ইন্টারনাল ডিসকন্টেন্ট যেটা বলা হচ্ছে, এই ব্যাপারে আমি নিশ্চিত না যে এই ঝুঁকির সম্ভাব্যতার ব্যাপারটা তারা কি বোঝাতে চাচ্ছে। তবে যেটা তাদের প্রজেক্ট প্ল্যানিং এবং বিআরএসএফ অর্গানাইজেশন, দুটোকে আপনি একসাথে একটু মাথায় রাখবেন যে এই অর্গানাইজেশনটা যখন তৈরি হয় সেনাবাহিনীতে, এই অর্গানাইজেশনের সাথে কিন্তু এমন না যে কিছু সৈনিকরা মিলে এই অর্গানাইজেশন তৈরি করে ফেলেছে। এইখানে কিন্তু আমি এর আগেও অনেকবার বলেছি, ফয়জুর রহমান নামে একজনের কথা বলেছি, যে হিজবুত তাহরির এক লেফটেন্যান্ট জেনারেল, যাকে সেই সময়টাতে তার ক্ষমতা দখলের উচ্চাভিলাষ ছিল, সে কিন্তু তার এই মুভমেন্ট গুলো কখনোই বন্ধ করেনি। এবং এই রিপোর্টের বাইরেও কিন্তু আমাদের কাছে যে খবরগুলো আছে যে ফয়জুর রহমান এবং সাম্প্রতিকভাবে আরেকজন যুক্ত হয়েছে, যে পিএসও হিসেবে নিয়োগ পেয়েছে, প্রিন্সিপাল স্টাফ অফিসার কামরুল হাসান, এই লোকটিকেও কিন্তু এই লোকটির ব্যাপারেও আলোচনা আছে আর্মির উচ্চ পদস্থ কর্মকর্তা, যে বিআরএসএফ এর সাথে তার এক ধরনের সম্পৃক্ততা কথা উঠে আসছে, যে এই অর্গানাইজেশনের ফর্মের ব্যাপারে, যে সৈনিক লেভেলে বা আপনার মিড লেভেলের অফিসার লেভেলে বা জুনিয়র অফিসার লেভেলে এই অপারেশন গুলো এই ধরনের উচ্চপদস্থ কর্মকর্তা ছাড়া রীতিমতো অসম্ভব। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে 2 দিন আগেই কিন্তু তাকে পিএসও হিসেবে নিয়োগ দেয় হচ্ছে, আপনার নিয়োগ প্রাপ্ত হয়, এবং আমরা ছবিতেও দেখতে পেয়েছি যে ওয়াকারুজ্জামান তাকে আপনার র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিচ্ছেন। তো যাকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিচ্ছেন তার নেতৃত্বেই যখন ওয়াকারকে হত্যা কিংবা গ্রেফতারের পরিকল্পনা চলছে, আপনাকে বুঝতে হবে যে আর্মিতে অসন্তোষ ঠিক কোন পর্যায়ে। আপনি জানেন যে কিছুদিন আগে মেজর সাদিক নামে একজন ভদ্রলোককে গ্রেফতার করা হয়েছে, বলা হচ্ছিল তিনি নাকি আওয়ামী লীগকে ফেরাবার জন্য তিনি একটা বাহিনী গঠন করেছেন। এই ধরনের নানান ধরনের গুজব টুজব টাইপের এখানে বলা হয়েছে, যেগুলো কোনো সত্যতা পাওয়া যায়নি। কিন্তু এই কারণেই আপনারা এই যে এই পয়েন্টে আপনি আলোচনা করতে চাচ্ছেন যে বিআরএসএফ এবং প্রজেক্ট প্ল্যানিং, অবভিয়াসলি তারা পরে বলছে ওভারঅল থ্রেট, এই দুটোকে আপনার বিবেচনা করলে এটাকে এটাকে সিরিয়াস থ্রেট হিসেবেই তারা বিবেচনা করেছে এদেরকে, এদের বিশেষ জায়গা পেয়েছে গোয়েন্দা রিপোর্টে। এবার পরের পয়েন্টে আসবো, আর কি তুলে ধরা হয়েছে গোয়েন্দা রিপোর্টে, আর কি বলা হয়েছে?